রাষ্ট্রপতির সংলাপ শেষ, সার্চ কমিটি শীঘ্রই। দৈনিক আমাদের অর্থনীতি, শক্তিশালী ইসি গঠনের প্রত্যাশা রাষ্ট্রপতির, সংলাপ শেষ। দিনকাল, জিয়া ছিলেন সফল রাষ্ট্রনায়ক, তার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আলোচনা সভায় বক্তারা। দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, প্রাইভেট universities only 12 out of 51 moves to permanent campus. Deadline ends on January 31. The Financial Express, government funds over fuel price cut. No plan now, say Nazrul. I am not sure, Mohit. এই ছিল আমার হাতে থাকা সংবাদপত্রগুলোর আজকের শিরোনামের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রাষ্ট্রপতির সাথে 1 মাসের যে সংলাপ হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশন গঠন এবং সার্চ কমিটি গঠন নিয়ে। আমরা জানি যে আগামী মাসে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হচ্ছে এই নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন যে নির্বাচন কমিশন গঠন হবে সেই গঠন নিয়েই 18 ডিসেম্বর থেকে 18 জানুয়ারি 1 মাস রাষ্ট্রপতি 31টি দলের সাথে সংলাপ করেছেন। আপনার কি মনে হয় এই সংলাপ বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা রাখবে? এই মুহূর্তে আমার মনে হয় একটু আগাম হয়ে যাবে যদি আমি বলি যে এই সংলাপ খুব ফলপ্রসূ হবে। আমার মনে হচ্ছে যে একটা তো অন্তত আলোচনা শুরু হলো, এটি একটি শুভ দিক। আগে তো আলোচনা না করে আমরা পেশি শক্তি রাস্তায় মাঠে নেমে গাড়ি পোড়াও, আগুন দাও, বোমা মারো, এগুলির বাইরেই প্রথম একটা আলোচনা, শুরুতেই আলোচনার কথা হলো। এবং নির্বাচনটি, আগামী নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশ তো একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে ইমার্জ করছে। এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা সুসংগঠিত হওয়া উচিত। সেই জায়গায় আমার মনে হয় নির্বাচনটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হচ্ছে যে রাষ্ট্রপতিও যে কথাটি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে নিজ দলগুলোর মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আলোচনা শুরু করা উচিত। এটি আমি মনে করি রাষ্ট্রপতি একেবারে রাষ্ট্রের অভিভাবক হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে সঠিক কথাটি তিনি বলেছেন। আসলে শুধু নির্বাচন কমিশন শক্ত করলে, সুদৃঢ় করলে, নিরপেক্ষ করলে নির্বাচন নিরপেক্ষ হবে এটা কিন্তু আপনি নিশ্চয় দেখতে পারবেন। আচ্ছা, রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ বিষয়ে আজকে তোফায়েল আহমেদ সাহেব বলেছেন যে বিএনপির সাথে সংলাপ করা যায় না, কারণ তাদেরকে সংলাপের জন্য আহ্বান জানিয়ে বা প্রধানমন্ত্রী টেলিফোন করে বিএনপি নেত্রীকে আহ্বান জানিয়েছেন সংলাপ, তারা সেগুলো প্রত্যাখ্যান করেছে। এখন তাদের পক্ষ থেকে সংলাপের যদি বিষয় আসে তাহলে হয়তো হতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের সাথে সংলাপ করার আগ্রহ খুব একটা নেই সরকারি দলের। হ্যাঁ, কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে করতে গেলে তো সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেটি করতে গেলে সরকারকে তার অবস্থান থেকে সরে আসতে হবে। এবং আমার কেন জানি মনে হয়েছে সরকারের চেয়ে বেশি আওয়ামী লীগ আলোচনাটা শুরু করা ভালো। সরকারি দল হতে পারে আওয়ামী লীগ, কিন্তু সরকার আর আওয়ামী লীগ তো এক নয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন দলের সাথে আলোচনাটা শুরু করা উচিত বলে আমি মনে করি, এবং রাষ্ট্রপতির আহ্বানের প্রতি সাড়া দিয়ে সেখানে বিএনপিকে আহ্বান জানাবে। বিএনপি যদি না আসে, জাতীয়তাবাদী দল যদি না আসে, তাদেরকে বাদ দিয়ে তাহলে অন্য দলগুলির সাথে আলোচনা করে একটা সবার কাছে গ্রহণযোগ্য একজন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন গঠিত হতে পারে। সেটি হচ্ছে বৈধ উপায়, সেটি হচ্ছে একটি আমার মনে হয় স্বাভাবিক এবং আইনানুগ পথ। সেই পথেই বাংলাদেশ হাঁটবে এটাই প্রত্যাশিত। সেখানে রাষ্ট্রপতি যদি অভিভাবক হিসাবে দায়িত্ব পালনে আরো এগিয়ে আসেন তাহলে আরো ভালো হবে। আচ্ছা, রাষ্ট্রপতির প্রসঙ্গে আসছে। রাষ্ট্রপতির আজ একটা অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হবে, আপনাদেরই হাতে গড়া সংগঠন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে উনি যোগ দিচ্ছেন। 25 বছর হয়েছে 3রা জানুয়ারি। তো 92 সালে যখন গঠন করেছিলেন যে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, তখন আপনাদের দাবি ছিল যে ঘাতকদের ফাঁসি, দালালদের বিচার, সেটা এখন কি তো পূর্ণতা পেয়েছে? সেই প্রেক্ষাপটে আর আজকে 25 বছর পর আপনি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর উপলব্ধি কি? আমার উপলব্ধি হচ্ছে যে এটি খুব জরুরি একটি আন্দোলন ছিল বাংলাদেশের জন্য। 1991 সালে আমরা এই আন্দোলনটি করার আলোচনা শুরু করি। শাহরিয়ার কবির, কর্নেল কাজী নুরুজ্জামান সহ আরো অনেকে। এবং সেই আলোচনার প্রথম যে সভাটি হয় সেটা কিন্তু 31শে ডিসেম্বর হাটখোলায় শাহাদাত চৌধুরীর বাড়িতে, বিচিত্রার সম্পাদক। সেই আলোচনায় সিদ্ধান্ত হয় যে আমরা একটি
আদালত, জনতার আদালত তৈরি করব। গণ আদালত তখনও নাম হয়নি, আমরা ভেবেছি যে একটা আদালত যেখানে যুদ্ধাপরাধী বিচার করার জন্য আমরা দাবি জানাবো। পরে জানুয়ারি মাসের 3 তারিখে কর্নেল কাজী নুরুজ্জামানের বাসায় আমিরাবাদ কলোনিতে আমাদের একটি সভা হয়। সেই সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির নামটি চূড়ান্ত হয়। তারপরে 3 তারিখ হয়, 5 তারিখ হয়, 7 তারিখ হয়, পরপর। সেখানে প্রথমে আমরা ভেবেছিলাম যে সুফিয়া কামালকে আমরা আহ্বায়ক করব। সেই হিসেবে আমাদের সর্বজন শ্রদ্ধেয় সুফিয়া কামালকে আমরা জানাই। তিনি বলেন যে তিনি অনেকগুলো সংগঠনের প্রধান এবং তার বয়সের কারণে, শারীরিক কারণে তিনি বললেন যে এটি আর আমার উপর সব না দিয়ে তোমরা নতুন মানুষ খোঁজো। উনি প্রস্তাব করলেন জাহানারা ইমামের নাম। জাহানারা ইমাম শহীদ জননী, আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ। তার লেখনী ইতিমধ্যে তরুণ সমাজে একটা ব্যাপক প্রভাব ফেলেছিল। ৭১-এর দিনগুলি এবং অন্যান্য লেখা। তিনি ক্যান্সারে তখন আক্রান্ত। তার লেখা সচিত্র সন্ধানী, বিচিত্রা সহ বিভিন্ন পত্রিকায় বের হয় এবং তিনি মুক্তিযুদ্ধের ব্যাপারে তার অনড় অবস্থান। তার সন্তান শহীদ হয়েছে, তার স্বামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি দ্বারা গ্রেফতার হয়ে চরম নির্যাতন ভোগ করে এবং মৃত্যুবরণ করেন, শহীদ হন। তো শহীদের পরিবার সেটি, সুতরাং তিনি সবচেয়ে যোগ্যতম ব্যক্তি। তাকে বলার পর প্রথমে তিনি একটু দ্বিধান্বিত ছিলেন, তো পরে বললেন যে না, ঠিক আছে, আমি নেব। কর্নেল কাজী নুরুজ্জামানের বাসায় তখন 5 তারিখে আবার একটি সভা করি। সেই সভায় সিদ্ধান্ত হয় যে তিনি আহ্বায়ক হবেন। আমরা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আন্দোলনের প্রশ্নে, আমি মনে করি যে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম। তার নেতৃত্ব ছাড়া এরকম একটি পর্যায়ে আন্দোলনটা যেত না। এবং আরো অনেকের অবদান আছে। আমি আজকে শাহরিয়ার কবিরের কথা বিশেষ করে বলবো। সে মূলত এই আন্দোলনটিকে একেবারেই নিজে খুব বুদ্ধিমত্তার সাথে এটি নেতৃত্ব দিয়েছে। সাথে আব্দুর রাজ্জাকের কথা বলতে হবে বড় করে, হাসান ইমামের কথা বলতে হবে, কাজী আরিফ আহমেদের কথা বলতে হবে, শফি আহমেদের কথা বলতে হবে, ছাত্রলীগের সেই সময়কার নেতা। তারপরে আমাদের ফারুকের কথা বলতে হবে, ছাত্রলীগের। অনেকের কথা, কার কথা বলবেন, বকুলের কথা বলতে হবে, ওয়ার্কার্স পার্টির এখন নেতা। এরকম ধরুন ছড়িয়ে ছিটিয়ে বাম এবং আওয়ামী লীগের অনেক নেতা ভূমিকা পালন করেছিল। প্রাথমিকভাবে এটি মুক্তিযোদ্ধাদের একটি আন্দোলন হিসেবে গড়ে উঠছিল, কিন্তু এই আন্দোলনের জন্য মানুষ যে কিরকম একটি ভেতরে ভেতরে প্রস্তুত ছিল সেটি বুঝলাম কি করে। আপনি দেখেন, জানুয়ারি মাসে আমরা প্রথমে সবাই বসলাম, মার্চ মাসে আমরা এত বড় একটি আদালত প্রতিষ্ঠিত করলাম। এটা অবিশ্বাস্য। এত কম সময় কেমন করে সম্ভব হলো? তার মানে আমাদের হাতে কি জাদু ছিল না? আমাদের কিছুই করার ছিল না, জনগণ এটি করেছে। জনগণ 72 সাল থেকে এই দাবিটি করেছে। আগামীকাল 5 জন শহীদ জায়া উদ্বোধন করবে। আজকে সকালবেলায় 10টার সময় আমাদের পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীতের সাথে আমাদের রজত জয়ন্তী উৎসবটি পালন করব আমরা, এবং আমাদের কনভেনশনটা শুরু হবে। পরে রাষ্ট্রপতি এসে যোগ দেবেন, তিনি ফরমালি উদ্বোধন করবেন। এই 5 জন শহীদ, যে 5 জন কিন্তু 72 সালে জানুয়ারি মাসে বঙ্গবন্ধু ফিরে আসার পর তারা এই যুদ্ধাপরাধী বিচার নিয়ে শহীদ পরিবারের এই মানুষেরা দাঁড়িয়েছিলেন। এখন পর্যন্ত তারা আমাদের আন্দোলনের সাথে আছে। সুতরাং বুঝতে পারছেন যে এটি 91 সাল 92 সালের কথা বললো, এটার জন্য প্রস্তুতি ছিল দীর্ঘ সময়। সংকটটা হলো যে এটি তো একটি আইন তৈরি হয়েছিল, সংবিধানের সংশোধনী এনে এটাকে কিন্তু সন্নিবেশিত করা হলো, এবং এটাকে এমন মর্যাদা দেওয়া হলো ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের, এটাকে যুদ্ধাপরাধকে, যে এটি সংবিধান থেকে কোনো অবস্থাতে বিযুক্ত করা যাবে না। বিযুক্ত করতে হলে সংবিধান বাতিল করতে হবে। যার জন্য দেখবেন সেনা শাসন যখন হয় 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে 15ই আগস্টে, যখন পুরো দেশটি উল্টো পথে হাঁটে, তখন আমরা যদি খুব সচেতনভাবে লক্ষ্য করি, বাংলাদেশের সাংস্কৃতিক বিপর্যয় ঘটলো, অর্থনৈতিক বিপর্যয় ঘটলো, এবং এই রাজনৈতিক বিপর্যয় ঘটলো। এর মধ্যে দেশে একটা স্ট্রাগল তৈরি হওয়া শুরু করলো। গোলাম আজমের দেশে প্রত্যাবর্তন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, এবং তার বিচার চেয়ে নানা রকম লেখালেখি, কবিতা, সঙ্গীত তৈরি হওয়া শুরু করলো, নাটক তৈরি হওয়া শুরু করলো। এর মধ্যে দিয়ে তখন রাজনীতি নিষিদ্ধ প্রায়, সেরকম মুহূর্তে কিন্তু এই কাজটি হলো। তারা যেটা করলো, 75 সালের ডিসেম্বরের 31 তারিখ বঙ্গবন্ধুকে মারার
মাত্র 4 মাসের মাথায় 5 মাসের সময় তারা যে কাজটি করলো, দালাল আইনটা বাতিল করলো 75-এর 31শে ডিসেম্বর। 15 আগস্ট হত্যা হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4.5 মাসের মাথায় দালাল আইনটা বাতিল করলো। যেই দালাল আইনের অধীনে তখন হাজার হাজার দালালদের বিচার চলছে, 11,000 রাজাকারকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা হয়েছে, শান্তি কমিটির লোকদের অভিযুক্ত করা হয়েছে, অনেকে পলাতক আছে। তাদের মধ্যে একজনের ফাঁসি হয়েছিল, 11 জনের ফাঁসির দণ্ড হয়েছিল, কয়েক হাজার মানুষের নানা মেয়াদে, যুদ্ধ অপরাধী বলবো না, তাদেরকে বলবো দালালদের বা পাকিস্তানিদের সহযোগীদের নানা মেয়াদে শাস্তি হয়েছিল। তাদের সবাইকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু যেটা তারা বাতিল করতে পারলেন না সেটা হচ্ছে যে ওয়ার ক্রাইম ক্লজটা। কারণ এটা বাতিল করতে হলে সংবিধান বাতিল করতে হয়। সংবিধান বাতিল করলে সেনাবাহিনীর সমর্থনে মোশতাক যে সরকার গঠন করেছে সেটা অবৈধ হয়ে যায়, নানা জটিলতা হয়। সংবিধানবিহীন একটা সরকার বিদেশিরা রিকগনাইজ করবে না। এগুলি করতে করতে কিন্তু তাদের সময়টা কেটে গেল। আমাদের সংগঠিত হওয়ার পালা, এবং তারপর এরশাদের উত্থানের পরে ক্ষমতা দখল, এবং এরশাদের সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেনা শাসনের অবসানের দাবিতে আন্দোলন, গণতন্ত্র প্রত্যাবর্তনের আন্দোলন, শেখ হাসিনার দেশে প্রত্যাগমন, সব মিলে একটা বিশাল আন্দোলন যে গড়ে উঠেছে। তখন কিন্তু মৌলবাদী বিরোধী আন্দোলনটা চলছিল, কিন্তু ঘাতকদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সেটি ছিল, কিন্তু সেটি 1 নম্বর ইস্যু ছিল না। এটি জনগণের মধ্যে সারাক্ষণ বুকের মধ্যে প্রাণের দাবি ছিল, এবং যার জন্য আমরা 91-তে মিলিত হয়ে 92-তে 7 তারিখে যখন ঘোষণা করে দিলাম, দেখেন তখন কিন্তু সারা দেশ নড়ে উঠলো, যুব সমাজ এগিয়ে আসলো, সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসলো, ছাত্ররা এগিয়ে আসলো, পেশাজীবীরা এগিয়ে আসলো, নারীরা এগিয়ে আসলো, শহীদ পরিবার এগিয়ে আসলো। তাতে করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এটি নাগরিক একটি আন্দোলন, গণ আন্দোলনের রূপ নিল। এটি তখন আর আমাদের আন্দোলন থাকলো না, কিছু মুক্তিযোদ্ধা, কিছু অর্গানাইজ ফোর্স না। আমার এখনো মনে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটার সবচেয়ে বিউটিটা হচ্ছে 69-এর গণঅভ্যুত্থানের মতো, 90-এর গণঅভ্যুত্থানের মতো মানুষ যেমন কোনো লক্ষ্য ছাড়াই মিছিল করছে, রাতে মশাল মিছিল করছে, দিনে স্লোগান দিচ্ছে, রাস্তায় রাস্তায় হাঁটছে, বাইতুল মোকাররম যাচ্ছে, শহীদ মিনার যাচ্ছে, শাহবাগের দিকে যাচ্ছে, ফার্ম গেট যাচ্ছে, যে যেখানে ইচ্ছা যাচ্ছে, অথবা ওখানে লালদিঘির ময়দানে যাচ্ছে, চট্টগ্রামে, হ্যাঁ সিলেটে হয়তো শহীদ মিনারের দিকে যাচ্ছে। এই যে যাওয়া, এই যে যাত্রা জনগণের, এটি তখন আমরা ভাবি যে কোথায় যাচ্ছে, আসলে যাওয়ার বিষয়টা বড় না, তার উপস্থিতিটা, তার দাবিটা। সে রাস্তায় দাঁড়িয়ে বারবার বলেছে যে 71-এ দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, আমাদের 3 লক্ষের মতো নারী, 2 লক্ষের অধিক নারী নির্যাতিত হয়েছে। সেই পাপিষ্টদের, সেই দোষী ব্যক্তিদের কোনো শাস্তি এ রাষ্ট্র করে নাই, আমরা এটা শাস্তি চাই। এটি ছিল আমাদের শক্তি, এই দাবিটাই ছিল। আজকের প্রেক্ষাপটে ফাঁসি কার্যকর হয়েছে, রায়ের বাস্তবায়ন হয়েছে, কিছু রায় হয়েছে, কারো বিচার চলমান। আবার আজকে দেখেন যে 31টা রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে। আজ কিন্তু জামায়াত ইসলামের সাথে সংলাপ হয়নি রাষ্ট্রপতির সাথে, কারণ তাদেরকে আদালত থেকে নিষিদ্ধ করা হয়েছে, এবং তাদের যে প্রতীক হাইকোর্ট বাতিল করেছে, এবং তাদের নিবন্ধন নাই। মানে সেই প্রেক্ষাপটে আপনার কি বক্তব্য? আমি মনে করি যে এটি একটি সঠিক সিদ্ধান্ত হয়েছে যে জামায়াত ইসলাম যেহেতু যুদ্ধ অপরাধী সংগঠন, এবং এটিকে আদালত থেকেই একেবারেই বলা হয়েছে যে এই সংগঠনটিকে কোনো অবস্থাতেই দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতে পারবে না, এবং যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে আমাদের দাবি ছিল এটাকে নিষিদ্ধ করার। সুতরাং এটিকে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা কোনো রাজনৈতিক দল করবে না, এরকমই আমরা বিশ্বাস করতে পারি। কিন্তু এই যে আজকের আন্দোলন, এই যে আজকের সফলতা, আজকে জামায়াতে ইসলাম কোথাও দাঁড়াতে পারছে না, অথবা আপনার যদি খেয়াল করেন 5 জন একেবারেই যুদ্ধ অপরাধীর সর্বোচ্চ শাস্তি হয়েছে, অনেকের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে, অনেকে মারাও গেছে জেলের ভেতরে। এটি কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির গণ আদালতের ফসল। গণ আদালত কিন্তু বলে নাই যে একে ফাঁসি দিয়ে দিলাম, আমরা বলেছিলাম কি গোলাম আজমের অপরাধ মৃত্যুদণ্ড তুল্য।
আমরা বলতেই চেয়েছি এই কথা, সজাগ করতে চেয়েছি শাসকদেরকে যে এটি তোমরা দাও, কিন্তু সেই সময়কে শাসকরা করেনি। শেখ হাসিনা তখনই এগিয়ে এসেছিলেন আমাদেরকে। এখন আজকে বলি, সেদিন মনে পড়ছে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় একটি সমাবেশ করেছিলাম, লক্ষ লক্ষ লোক, সেখানে ছাত্রদের উপস্থিতি, পেশাজীবী, শিল্পী, নারী সবার ছিল, রাজনৈতিক দলগুলো, কিন্তু বাম রাজনৈতিক দল আওয়ামী লীগ মিলে এই আমাদেরকে সমর্থন দিয়েছিল। কিন্তু উনি জাহানারা ইমামের সাথে নানা সময় আলোচনা করে, আমাদের সাথে আলোচনা করে নানা রকম সমর্থন দিয়েছেন এবং বলেছে যে বৈধ এবং জাস্টিফাইড দাবি তোমাদের, এটি আমি যদি সময় পাই, আমি যদি ক্ষমতায় আসি করব। এবং একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে ওই দিন যে গণ আদালত হয়েছে, সেই গণ আদালত যে মাঠে হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই সোহরাওয়ার্দী উদ্যানে যে মাইক লাগানো হয়েছিল 500-র মতো, 4টা ট্রাক আমরা নিয়েছিলাম, 2টো ঢোকাতে পেরেছিলাম। মোফাজ্জল হোসেন মায়া ছিল, কামাল পাশা চৌধুরী ছিল, শাকিল, প্রয়াত শাকিল ছিল, ফারুক ছিল, ছাত্রলীগের অনেকে ছিল, অনেক ছাত্র নেতারা সবাই ছিল। এরা কিন্তু একত্রিত হয়ে যে আমাদের সাথে দাঁড়িয়ে এই যে সব লাগালো, পুলিশ আবার বন্ধ করে দিল, 144 ধারা হলো, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারপরে আমরা গেলাম, মাইক কেড়ে নিয়ে গেল, খালি গলায় কিন্তু তখন রায়টা পড়া হলো। কিন্তু এই যে রাজনৈতিক দলের যে কমিটমেন্ট, এই যে আমাদের প্রতি যে আস্থা এবং কথা দেওয়া জনগণকে যে তারা এই গণ আদালতকে সমর্থন করেন, আগামী দিনে তারা ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা বিচার করবেন, সেটা তারা করেছেন। এটি আমরা মনে করি বড়। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা বলবো সেটা হচ্ছে রাষ্ট্রপতি আগামীকাল আসবেন, আমাদের এটা উদ্বোধন করবেন শহীদ জায়েদের সাথে। আমরা তাকে সাধুবাদ জানাই যে তিনি আমাদের ফোরামে এসে দাঁড়াবেন এবং কথা বলবেন। একজন রাষ্ট্রপতি যখন আমাদের ফোরামে আসেন তখন এটি আমাদের জন্য অত্যন্ত বড় প্রাপ্তি আমরা মনে করি। শেখ হাসিনা আমাদের গণতদন্ত কমিশনে এসেছেন অনেক আগেই, উনি বিরোধী দলে ছিলেন, এবং আমরা মনে করি যে এটি আমাদের বিজয়। এবং এই বিজয়ের মধ্যে দিয়ে একটি কথা প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক দল আর কোনোদিনই যুদ্ধ অপরাধী, জঙ্গিবাদ যারা প্রচার করে, জঙ্গিবাদ এবং ইসলাম এবং ধর্মকে ব্যবহার করে যারা মানবতা বিরোধী অপরাধ করে, তাদের রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে হবে না। এরকম প্রত্যয়টি কালকে আমরা ঘোষণা করব, বারংবার করেছি, আগামীতেও করব। ধন্যবাদ নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামীকাল।